আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম। মিস্টার মঞ্জুরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। নির্বাচিত খবরে এছাড়াও আমাদের সাথে এই আলোচনায় আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। মিস্টার ইকবাল, আপনাকেও স্বাগত। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। সংবিধানের ৫ম সংশোধনীর আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরে এসেছে। যদিও রিটকারীরা মনে করছেন এখনও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। আজ নির্বাচিত খবরের টেবিলে সহজ করে বুঝতে চাই ৫ম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে কি অর্জন করা গেল। অনির্বাচিত ব্যক্তিদের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেয়া গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সাংঘর্ষিক সেই পুরনো তর্কের কি অবসান ঘটল? ভবিষ্যতে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনে দলীয় আনুগত্যকে বিবেচনায় নেওয়া হবে কিনা তার নিশ্চয়তা কি আনতে চাই আলোচনার টেবিলে। এছাড়াও ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গটিও থাকবে আজকের নির্বাচিত খবরে। চলুন তাহলে শুরুতেই ৫ম সংশোধনী বাতিলের খবরটি দেখে আসি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানে হস্তক্ষেপ করা রাষ্ট্রদ্রোহিতার সমান ও নারীদের সংরক্ষিত আসন ৫০ করা সহ প্রায় ৫৪টি বিষয় সংযুক্ত করে ২০২১ সালে জাতীয় সংসদে সংবিধান ৫ম সংশোধনী পাশ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তত্ত্বাবধায়ক সরকার না থাকায় আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে একতরফা নির্বাচন করেছে বলে বহুল আলোচিত। তবে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েকটি রিটের নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন ৪টি পক্ষ। ৩ কার্যদিবসে আপিল শুনানি শেষ করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন। বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের রায় হুবহু বহাল রেখে আপিল খারিজ করে দিয়েছেন। সংবিধানের পরিমার্জন সংসদের উপর ছেড়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই সেটাই আবার স্থাপন হলো আর কি। রিচকারী সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পূর্ণাঙ্গ রায়ের পর রিভিউ করা হবে। আর সুজনের আইনজীবী জানান, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা থেকেই গেছে। পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আরো বিস্তৃতভাবে বলতে পারবো কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গায় সংসদকে সুরাহা করতে হবে, এবং এরপরে আমরা রিভিউ করবো কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব পূর্ণাঙ্গ রায়ের পর। এদিকে তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান, সংবিধান পরিবর্তন সহ 4টি বিধান বাতিল করায় জুলাই সনদ অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান জামায়াতের আইনজীবী। 13th অ্যামেন্ডমেন্ট আবার ফিরে এসেছে, তত্ত্বাবধায়ক সরকারের পুরনো বিধান। আর ৫ম সংশোধনীর মাধ্যমে যে বিধানটা বাদ করে দেওয়া হয়েছিল, বাদটাকে আজকে বাদ ঘোষণা করা হয়েছে। ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি হবে এটি চাইলে পার্লামেন্ট 13 অ্যামেন্ডমেন্টের সঙ্গে যোগ বিয়োগ করে ঠিক করতে কোনো আইনগত বাধা থাকবে না। আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল। সেই আদালতের রায়ের মধ্য দিয়েই আবারও ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে এই সরকারের গঠন বা রূপরেখা কি হবে তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। আসিফ খান, ওয়ান নিউজ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম মঞ্জুরুল ইসলাম এবং ডক্টর কাজী জাহেদ ইকবাল। আপনাদের কাছে আলোচনা যাওয়ার পূর্বে আমরা বরং এই আলোচনায় আমাদের সাথে যোগ করে নিতে চাই সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক জনাব বদিউল আলম মজুমদারকে। ডক্টর মজুমদার এই বিষয়ে যখন সম্ভবত 18 আগস্ট 2024 যে 5 জন রিট করেছিলেন তাদেরই একজন অন্যতম, ফলে তার বক্তব্যটাও জানা আমাদের জন্য ভীষণ জরুরি। ডক্টর মজুমদার, আপনার কাছ থেকে প্রথমে ছোট্ট করে জানতে চাই যে এই রায়ের মধ্য দিয়ে আসলে
কি অর্জন করা গেল, এবং একই সঙ্গে এটাও একটু বুঝতে চাই, আপনি আদালতে যখন প্রাথমিক প্রতিক্রিয়া দিচ্ছিলেন সেই প্রতিক্রিয়ার মধ্যে তিনি বলছিলেন যে পুরোপুরি সমস্যার সমাধান হয়নি, অর্থাৎ কোন কোন জায়গায় অস্পষ্টতা থেকে গেছে সেটা একটু পরিষ্কার করবেন। এবং একই সঙ্গে আপনি বলেছিলেন যে বল এখন সংসদের কোর্টে। কেন মনে হচ্ছে বল সংসদের কোর্টে? মিস্টার মজুমদার আমাদেরকে বলবেন, একটু পরিষ্কার করবেন। ওকে, অনেক ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা দুইভাবে বাতিল করা হয়। একটা হলো যে ত্রয়োদশ সংসদ নিয়ে বাতিল করে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটা বিভক্ত রায়ের মাধ্যমে। তো সেটার বিরুদ্ধে আমার নেতৃত্বে 5 জন আমরা রিভিউ করেছি, এবং রিভিউ করে ত্রয়োদশ সংসদ নিয়ে মামলা রিভিউ করে আমরা প্রতিকার পেয়েছি। তার মানে যেই আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে সিদ্ধান্ত, সেটা প্রতিকার আমরা পেয়েছি, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে এসছে ত্রয়োদশ সংশোধনী মামলার যে রিভিউ পিটিশনের প্রতিকারের মাধ্যমে। আরেকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, সেটা হলো সংসদের মাধ্যমে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তো পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধেও আমরা রিট করেছিলাম, আমি লিড পিটিশনার ছিলাম, এবং আমরা হাইকোর্টের একটা আংশিক রায় পেয়েছিলাম, পুরোপুরি আমরা প্রতিকার পাইনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার সম্ভাবনা, যে তত্ত্বাবধায়ক ফিরে আসার পথ সুগম হয়েছে, এবং একই সাথে নাগরিকের যে সংবিধান সম্পর্কে কোনো বক্তব্য দিলে সেটা রাষ্ট্রদ্রোহিতে পরিণত হইল, সেটার অপসারণ হয়েছে, আরও অনেকগুলো বিষয় অপসারণ হয়েছে। তো আমরা এর বিরুদ্ধে আমরা অ্যাপিলেট ডিভিশনে গিয়েছি। অ্যাপিলেট ডিভিশন আজকে হাইকোর্টের রায়টাই বহাল রেখেছে। তো হাইকোর্টের রায়টা বহাল রাখা, হাইকোর্টের রায়টা ছিল একটা ঐতিহাসিক রায়, এবং আজকেও একটা ঐতিহাসিক রায় হলো। এটা ইতিহাস সৃষ্টিকারী, এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথটা সুগম করল। কিন্তু একটা জটিলতা থেকে গেল। আমাদের পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল না হওয়ার কারণে পঞ্চদশ সংশোধনী যেটা আছে, যে সংসদ বহাল থাকাকালীনে কিন্তু নির্বাচন হওয়ার বিধান আছে, অর্থাৎ সংসদ রেখেই নির্বাচন হবে। কিন্তু সংসদ রেখে যদি নির্বাচন হয়, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এটা গঠন করাটা সম্ভবপর হবে না। তাই এই অস্পষ্টতা রয়ে গিয়েছে। তো এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে 3টা ক্ষেত্রে যে এ নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিংবা বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে। একটা হলো ত্রয়োদশ সংশোধনী, যেটা রিভিউর মাধ্যমে আমরা প্রতিকার পেয়েছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসছে। আজকের রায়ের মাধ্যমে, গতকালকের ইয়ের মাধ্যমে, আপিল বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে এই নিয়ে জটিলতা রয়ে গিয়েছে, কারণ সংসদ যদি বহাল থাকে তখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভবপর নয়। তো এই একটা জটিলতার জন্য তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আরেকটা হলো যে আপনারা জানেন যে গণভোটের মাধ্যমে, জুলাই জাতীয় সনদ এবং গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার জন্য জনগণ রায় দিয়েছে, যদিও সেখানে নোট অফ ডিসেন্ট আছে। তো এখন এই যে 3টা ক্ষেত্রে এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিংবা বিচারিক আদালতে এটা বিচার হয়েছে। এখন এটা চূড়ান্ত করার জন্য এখন আমি বলেছি বলটা যে সংসদের কোর্টে, এবং প্রসঙ্গত 2010 সালের 10ই মে যখন আপিল বিভাগের রায় হয়, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দুই মেয়াদ পরে বাতিল। তত্ত্বাবধায়ক সরকার এই যে তাৎক্ষণিকভাবে বাতিল করে নাই, বলেছে 2 মেয়াদের পরে তত্ত্বাবধায়ক সরকার উইল বি ভয়েড অ্যান্ড এই যে সংবিধানের সাথে সাংঘর্ষিক। তো ওটা একটা। আরেকটা হইল যে আজকে পঞ্চদশ সংসদ, গতকালকে পঞ্চদশ সংশোধনের আপিল বিভাগের রায়। আরেকটা হইল জুলাই জাতীয় সনদ পাস। এখন সংসদকেই এ ব্যাপারে কী প্রক্রিয়ায় এবং কিভাবে গঠিত হবে এবং কাদেরকে নিয়ে করতে হবে, এই বিষয়গুলো চূড়ান্ত করতে হবে। তাই বলটা এখন আমাদের সংসদের কোর্টে। না, সেক্ষেত্রে আরেকটু ছোট্ট করে একটু বুঝতে চাই ডক্টর মজুমদার, ধরেন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই বিষয়ে, সংসদের বিষয়ে বলছেন যে বলটা এখন সংসদের কাছে। ফলে আবারও যখন পরের নির্বাচনের আগে একটি
নির্বাচনকালীন সরকার গঠিত হবে, যে সরকারে অনেকেই থাকবেন হয়তো রাজনীতির বাইরে, যাদেরকে হয়তো বলাই হবে যে অনির্বাচিত ব্যক্তি। ফলে সেখানে কে দলীয়, কে দলের বাইরে, কার মধ্যে দলীয় আনুগত্য নেই, সেটা নিয়ে কি জটিলতা হওয়ার সুযোগ থাকছে না? এখন সেই জটিলতা তো আগে কিভাবে ঘটতে হবে সেটাই প্রশ্ন। এখন যে যেমন আমাদের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কথা, তাকে যদি পাওয়া না যায় পরবর্তী জ্যেষ্ঠ আপিল বিভাগের বিচারপতি। এখন এটা একটা এই যে ফর্মুলা দেওয়া আছে, কিন্তু এটা সেই সংসদের সামনে আসবে। ইনফ্যাক্ট এর মধ্যে এসছে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের মাধ্যমে, এবং আদালতে এটা পুরোপুরি পঞ্চদশ সংশোধনীর মামলা রায় এটা চূড়ান্ত হয়নি। তো এই কে নিরপেক্ষ কে নিরপেক্ষ নয়, এটা তো জাজমেন্টের বিষয়। এবং আমি আশা করি যারা এই সিদ্ধান্ত নেবে তারা তাদের বিবেচনা শক্তি কাজে লাগাবে, এবং যারা সুনামসম্পন্ন ব্যক্তি, যাদের কোনো রকম দলীয় আনুগত্য নাই, এই রকম কোনো অভিযোগ আছে, অবশ্যই অভিযোগ থাকা এখন সোশ্যাল মিডিয়ার যুগে কোনো সমস্যা নয়, কোনো ওই যে ওটা কোনো ক্রাইটেরিয়া নয়, কিন্তু তবুও একজন সুনামসম্পন্ন ব্যক্তি কিনা এবং এ ব্যাপারে জনশ্রুতি থাকবে, এর ভিত্তিতেই তারা সর্বোচ্চ বিবেচনা শক্তি ব্যবহার করে তারা সঠিক ব্যক্তিকে নিয়োগ দেবেন। কিন্তু এখন ওই কিভাবে হবে এবং কারা থাকবে, কতজন থাকবে, তারপরে কখন এটা ঘটতে হবে, এই নিয়েই এখন অনিশ্চয়তা আছে। ওকে, আরেকটা জিনিস একটু পরিষ্কার হতে চাই, সেটা একটু নিশ্চয়ই বলবেন যে তখন এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করা হচ্ছিল, সেই সময় সেই সরকারের কাছ থেকে বা সেই সময় তাদের যারা কাছের ব্যক্তিরা ছিলেন তারা যেই যুক্তিটাকে বা তর্কটাকে সামনে আনতেন, সেখানে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে অনির্বাচিত ব্যক্তিদের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেয়া বিষয়টা আসলে গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। ফলে সেই যে তর্কটা ছিল, সেই তর্কটার কি অবসান ঘটলো আজকের রায়ের মধ্য দিয়ে, আমরা বলতে পারি? আমরা হ্যাঁ, আমরা ওটার অবসান হইল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ প্রশস্ত হইল, এবং ত্রয়োদশ সংশোধনীর মামলার ওই যে ওখানে যে রিভিউ হয়েছে তার বাধ্যত তো ফিরেই এসছে, এটার প্রশস্ত হইল, কিন্তু এটা পুরোপুরি সমাধান হইল না। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে যে নির্বাচনকালীন একটা নির্দলীয় সরকার থাকবে এবং তারা নির্বাচন পরিচালনার দায়িত্বে, তারা নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন তারা তত্ত্বাবধানে থাকবে, সেই রাস্তাটা খোলাসা হইল, কিন্তু এখনও সংকট কাটেনি। ওকে, মিস্টার মজুমদার, আপনি আমাদের সাথে থাকুন একটু। জি, মিস্টার মজুমদার, আমাদের সাথে আছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম, তিনি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চান, তারও একটা প্রশ্ন আছে। আমি আপনাকে ধন্যবাদ দিই যে আপনার এই প্রক্রিয়ায় আপনি প্রথম যিনি আদালতে গিয়েছিলেন, এবং এই প্রক্রিয়া সফলভাবে সমাধানের যে রাস্তাটা তৈরি হয়েছে বাংলাদেশে গণতন্ত্রের প্রতি, এই জন্য আপনাকে ধন্যবাদ দিই। কিন্তু আমার প্রশ্নটা হলো, আপনি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সংক্রান্ত একটি সংস্কার কমিটির দায়িত্ব মানে প্রধান ছিলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনারা ওই সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন নির্বাচন কিভাবে হবে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কী হবে, এবং পরবর্তী সময়ে গণতন্ত্রকে উত্তরণের জন্য কি কি করা যায়। রাজনৈতিক দলগুলো তখন কি বলেছিল আপনাদেরকে, যেটা আপনি কিছু রেকর্ডে রেখেছেন, কিছু আপনার কাছে অফ দ্য রেকর্ড আছে, দুইটা মিলিয়ে দুইটা আমাদের জানান। প্রথমত আপনার প্রশ্নটা একটু একবারে পুরোপুরি সঠিক নয়। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম, তো আমার দায়িত্ব ছিল নির্বাচন ব্যবস্থাটাকে পরিচালিত করার, সেই বিষয়গুলো কী কী সংস্কার হওয়া দরকার, কী কী পরিবর্তন হওয়া দরকার, সেগুলোর ব্যাপারে সুপারিশ করা। আর নির্বাচনের সাথে রিলেটেড, তো এই জন্য বলেছি পরবর্তীতে বিষয়টা তো নির্বাচনের সাথে রিলেটেড। হ্যাঁ, পরবর্তীতে অবশ্য আমি ওই যে আমাদের যে কনসেনসাস কমিশন, ঐক্যবদ্ধ কমিশনের সদস্য ছিলাম, তখন আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেছি।
তখন আমরা সেই রাজনৈতিক দলের আলাপ আলোচনার ভিত্তিতে প্রথম যেটা আমার যতটুকু মনে পড়ে, এখন তো অনেক কিছু ভুলে গিয়েছি, ওই যে 5 জনের একটা অনুসন্ধান কমিটি হবে এবং প্রধানমন্ত্রী থাকবেন কিংবা প্রধানমন্ত্রীর প্রতিনিধি, তারপরে বিরোধী দলের নেতা, দ্বিতীয় বৃহত্তম দলের নেতা এবং স্পিকার, ডিপটি স্পিকার যিনি বিরোধী দল থেকে হবেন, তাদের মাধ্যমে 5 জনের এই ঐক্যমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্ধারিত হওয়ার কথা। ওই পারে ঐক্যমত্য হয়েছে সবার মধ্যে, কিন্তু তারা যদি একমত না হন তাহলে অনেক রকম এই যে সেখানে ভিন্নমত সৃষ্টি হয়েছে। তো সেখানে বলা হয়েছে যদি ভোটাভুটি হয়, আমার যতটুকু মনে পড়ে 4-1 ওই যে ভোটে যার নাম জয়ী হবে, যিনি নির্ধারিত হবেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। তারপরে কিন্তু এরপরে অনেক রকম ভিন্নমত এসছে এবং এই ভিন্নমতগুলো ওই যে আমাদের গণভোটে গিয়েছে, গণভোট এটাকে পাশ করেছে এবং গণভোট পাশ হওয়ার ফলে এটা আমাদের সংসদ সদস্যগণ তারা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তাদের শপথ নেওয়ার কথা, দুর্ভাগ্যবশত তারা শপথ নেন নাই এবং শপথ নিয়ে তারা 180 দিনের মধ্যে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা। তো কিন্তু এটা যেহেতু তারা সরকারি দলের সদস্যরা, তারা শপথ নেন নাই এবং এটা ঝুলে গিয়েছে, এটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তো আমি আশা করি যে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য বহু ব্যক্তি, এবং ঠিকই বলেছেন, আমি ইনফ্যাক্ট তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে পুরোটাই শুরু হয়েছিল একটা এই যে বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে। শেখ হাসিনার একটা বিভ্রান্তিমূলক বক্তব্য যখন 2010 সালের 10ই মে খায়রুল হকের নেতৃত্বে যখন বিভক্ত রায় হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 2 টার্মের জন্য বৈধ রেখে তারপরে পরবর্তীতে এটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। তখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন যে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, আমি বাতিল করে দিই, আদালতের রায় মেনে চলতে হবে এবং আদালত বলেছে সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে পারে। এই কথাটা সঠিক ছিল না, এটা ওই যে অপতথ্য, এটা এই যে বিভ্রান্তিমূলক। কারণ সরকার আদালত বলেছে যে প্রসপেক্টিভলি ভয়েড এবং আল্ট্রা বায়াস অফ দি কনস্টিটিউশন, এবং পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু ওই যে এবং এরপরে আদালত বলছে যদি বিচারপতিকে বাদ দিতে চায় তাহলে সংসদ সেটা করতে পারে, কিন্তু আদালত সুস্পষ্ট যে পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কথা। এই যে একটা বিভ্রান্তিমূলক আদালতের রায়ের যে ব্যাখ্যা, এর মাধ্যমে কিন্তু সবাই ধরে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চলে গিয়েছে এবং এই যে এরপরে এর মধ্যে তো আদালতের মাধ্যমে হয়েছে, তখন পঞ্চদশ সংশোধনী পাশ হয়েছে। এটাই হলো প্রেক্ষাপট। বস্তুত আপনাদের মনে আছে যে একটা সংসদীয় কমিটি হয়েছিল যে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের যারা জোটসঙ্গী তাদেরকে নিয়ে, বিএনপির সাথে অংশগ্রহণ করে নাই, সেই কমিটি সাজেদা চৌধুরীর নেতৃত্বে এবং সুরঞ্জিত সুদগুপ্ত এদের সহসভাপতি ছিলেন। তারা সর্বসম্মতভাবে তারা ওই যে প্রস্তাব করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার রেখেই, সুপারিশ করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান গঠন করা। ইনফ্যাক্ট ওই কমিটি বহু লোককে ডেকেছিল, আমারও সৌভাগ্য হয়েছিল সেই কমিটির সামনে আমার বক্তব্য উপস্থাপন করা। শেখ হাসিনাকেও সেখানে ডেকেছিলেন, বেগম জিয়াকে যে ডেকেছিলেন সাবেক প্রধানমন্ত্রী, তিনি যান নাই। কিন্তু শেখ হাসিনা গিয়ে বলেছেন যে সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এরপরে ওই কমিটি যখন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় এবং একটা এই যে সংবিধান সংশোধনের একটা খসড়া তৈরি করে, একটা আইনের খসড়া তৈরি করে 29শে মে 2010 সালে, এবং 30 তারিখে তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। তিনি তখন তার মত পরিবর্তন করেন, তিনি সেই
যে সর্বসম্মত সংসদীয় বিশেষ কমিটি, এটা সাধারণ কমিটি, বিশেষ কমিটির সেই সুপারিশ তিনি ইয়ে করে দেন, নাকচ করে দেন, এবং এর মাধ্যমেই সেই সব বিয়োগান্তক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সব জটিলতার সৃষ্টি হয়েছে। এবং আমি ওই যে মঞ্জুর ঠিকই বলেছেন, আমি আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যখন ওই বক্তব্য দিয়েছেন, বিভ্রান্তিমূলক বক্তব্য, সবাই ধরে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ইজ গন, কিন্তু আমার কাছে এটা গ্রহণযোগ্য ছিল না। আমি এর খতিয়ে দেখে অনেকগুলো লেখা লিখেছি, তারপরে একটা বইও লিখেছি, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রাজনীতি। এটা টাইটেলটা ছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অপরাজনীতি। কিন্তু ওই যে 2023 সালে বিরূপ পরিস্থিতিতে এটা প্রকাশিত হয়েছে, তাই তত্ত্বাবধায়ক সরকার রাজনীতি আমি সবগুলো আর্গুমেন্ট তুলে ধরেছি, এবং কেন পঞ্চদশ সংশোধনী অবৈধ, কেন ত্রয়োদশ সংশোধনী মামলার যে বিভক্ত রায় যে আপিল বিভাগের, সেটাও অসাংবিধানিক, আমি এইসব তথ্য তুলে দিয়েছি। তার ভিত্তিতে আমি সুপ্রিম কোর্টে ত্রয়োদশ সংশোধনীর ব্যাপারে আমি এবং আরও 4 জন আমাদের সুজনের সাথে যুক্ত, আমরা ওই যে রিভিউর জন্য গিয়েছি, এবং একই সাথে আমরা ওই পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে রিট দাখিল করেছি। তো আমরা এরপরে হাইকোর্ট থেকে আংশিক প্রতিকার পেয়েছি। আজকে অ্যাপিলেট ডিভিশন সেই গতকালকে সেই হাইকোর্টের রায়টাই বহাল রেখেছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার। একটু সময় দিবেন, আমাদের সাথে আরো 2 অতিথি আছেন, তাদের একটু মন্তব্য শুনে নিই। মঞ্জুর ইসলাম এবং ডক্টর কাজী জাহেদ ইকবাল যেটা বলছিলেন বদিউল আলম মজুমদার, যে তিনি এখনো মনে করেন যে 2-3 জায়গা অস্পষ্ট থেকে গেছে। কাজী জাহেদ ইকবাল, আপনিও কি মনে করেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং সংসদ রেখে নির্বাচন, এই বিষয়গুলো অস্পষ্টতা, এবং এই বিষয়ে চাইলে কি আদালত কোনো নির্দেশনা দিতে পারে কি পারে না? দেখেন, প্রথম প্রশ্ন হলো যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যে আপনার আমাদের ডেমোক্রেসি, তো আমাদের কনস্টিটিউশনাল যে জার্নি সেটা বা সংবিধানের মৌলিক যে কাঠামো, সেই কাঠামোর একটা খুবই উল্লেখযোগ্য পিলার হচ্ছে ডেমোক্রেসি। এবং সেই ডেমোক্রেটিক জার্নিটা আসলে যেহেতু আমাদের এখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন সবসময়ই প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা দেখেছি, সেই কারণেই এই মেকানিজমটা আমাদের আপনার বলেন যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে এসেছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার হবে। এখন সেইটাতে ফেরত আসতে পারা গিয়েছে ত্রয়োদশ সংশোধনীর জায়গাটাতে, সেইটা একটা বড় অ্যাচিভমেন্ট এই মুহূর্তের। সেটা হচ্ছে প্রথম কথা। এর পরের কথা সেটা হলো যে আদালত তো আসলে যেটা করতে পারেন সেটা হলো কোনো পার্লামেন্টের অ্যাক্ট বা অন্য যে কোনো অ্যাক্ট জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে এটা সংবিধান সম্মত অথবা সম্মত নন সেটা বলতে পারেন। কখনো কখনো তারা একটা নির্দেশনামূলক আদেশও দিতে পারেন এইটার সঙ্গে। তো এইটার ক্ষেত্রে যেটা হয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ পঞ্চদশ সংশোধনী যখন বাতিল করা হয় আপনার এই হাইকোর্টে, সেই সময়ে আমরা দেখেছি যে তারা মূলত 4টা, তার মধ্যে আপনার ওই যে 1/3 সংবিধান সংশোধন করা যাবে না এইরকম একটা বিধান আপনি আমাদের অনুচ্ছেদ 7-7 খ এই জায়গাটাতে ছিল, সেটা বাতিল করে দিয়েছেন। গণভোটের প্রসঙ্গটা এনেছেন, ওটা ত্রয়োদশ সংশোধনী পর্যন্ত এটা গণভোটটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে ছিল যে আপনি কিছু সংশোধনীর ক্ষেত্রে গণভোট দরকার হবে, সেটা ফেরত এসেছে। তত্ত্বাবধায়ক সরকার তো ফেরত এসেছে। বাকি আরো কতগুলো বিষয় যেগুলো চ্যালেঞ্জ করা হয়েছিল, সেই জায়গাগুলো পলিটিক্যাল কোশ্চেন মনে করেছেন বলে আমার মনে হয়েছে আদালত সংসদের দিকে ঠেলে দেয়া, এই জন্য যে ধরেন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, আমি সেটাই বলছি, এগুলোকে এছাড়া আমার যেটা মনে হয়েছে যে অন্য যে আরো প্রায় 50টার মতো ইস্যুস এখানে আছে, সেই ইস্যুসগুলো আদালত হয়তো এটাকে পলিটিক্যাল কোশ্চেন মনে করেছেন। আমাদেরকে মনে রাখতে হবে যে জুডিশিয়াল রিভিউয়ের ক্ষেত্রে সারা পৃথিবীব্যাপী একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর হলো আদালত কনস্টিটিউশনাল ইস্যুতে পলিটিক্যাল কোশ্চেনগুলো বিষয়ে কোনো সিদ্ধান্ত সাধারণত দেন না। সেটা একটা বিষয় হতে পারে যে আমাদের আদালত যখন এগুলো বিবেচনা করছিলেন তখন তারা মনে করেছেন যে এই বেসিক ব্যাপারগুলো ঠিক করে দিলে বাকি বিষয়গুলো যেহেতু পলিটিক্যাল কোশ্চেনের মতো, সেই হেতু এটা পার্লামেন্টে অথবা আমাদের পলিটিক্যাল পার্টিগুলা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কারণ পার্লামেন্ট তো আসলে পিপলস রিপ্রেজেন্টেটিভরা বসেন, তারা একমত হয়ে একটা সিদ্ধান্ত নেবেন এবং প্রয়োজনীয় সংশোধনী করবেন। এটার সাথে একটু যোগ করে দিতে চাই, আমরা একটা এমনিতেই একটা মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি যে আমাদের 18তম সংশোধনী কিন্তু দরকার হবে। আপনি যদি এই ইস্যুটাতে আরও বিষয়গুলো রিজলভ করার
ব্যাপারগুলো ছাড়াও আমাদের 5 তারিখের অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত যে কার্যাধি রাষ্ট্র করেছেন সেই কার্যাধির একটা র্যাটিফিকেশন কনস্টিটিউশনে দরকার হবে। তো সুতরাং 18তম সংশোধনী যেহেতু ইনএভিটেবল একটা ইস্যুস হিসাবে আমাদের সামনে বা আমাদের জাতীয় সংসদের সামনে আছে, ওইটার সময়ই আমার মনে হয় যে আমাদের সরকারি দল, বিরোধী দল এবং রাষ্ট্রের অন্য যারা বুদ্ধিজীবী আছেন, সিভিল সোসাইটি আছেন, সবার সাথে কথা বলে একটা গ্রহণযোগ্য পরিবর্তন সংবিধানে, এবং সংবিধান সংস্কার তো আপনি চাইলেই যখন তখন করতে পারবেন না, এটার একটা আমরা অনেক সময় যে মোমেন্টাম লাগে আসলে। আপনার আমেরিকান তত্ত্বের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে ওখানে অ্যাকারম্যান মানে এক ভদ্রলোক আছেন, কনস্টিটিউশনাল এক্সপার্ট, উনি বলেন যে যে কোনো কনস্টিটিউশন সংশোধনী যদি প্রপারলি আপনি করতে চান তাহলে জাতির ঐক্যবদ্ধতা লাগে, এবং সেটা আসলে মোমেন্টাম তৈরি হতে হয় একটা। আমরা ওরকম একটা মোমেন্টামের সামনে আছি। সুতরাং আমরা বিশ্বাস করি যে এই বিষয়গুলো সহ একটা পজিটিভ সংশোধনী পার্লামেন্টে আলোচনার মাধ্যমে এবং সিভিল সোসাইটির মতামতের ভিত্তিতে সম্ভব হবে। জি মঞ্জুরুল ইসলাম, আপনার একটু বিশ্লেষণটা শুনে নিই। আমার বিশ্লেষণ হলো বিএনপি এখন ক্ষমতায়, জিয়াউর রহমানের দল, এই দলটির সৌভাগ্য হলো গণতন্ত্রকে ফিরিয়ে আনা। বাকশাল গঠনের পরে একটা রিজিমের যখন মানে পতন হয় তখন জিয়াউর রহমান আসেন এবং বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রবর্তন করেন। খালেদা জিয়া এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেন। তিনি তারপরে 3টা নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার পরবর্তী সময়ে 3টা নির্বাচনের পরে বিএনপির ওই সময়ের নেতৃবৃন্দের যারা ছিল তাদের বা তাদের বুদ্ধিজীবীদের একটা অংশের সামান্য ভুলের কারণে 111-এর জন্ম হয়। কারণ ওই সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, KM হাসানকে সামনে রেখে বিচারপতি KM হাসানের বয়স বাড়ানো কি সামান্য ভুল? না, আমি বলছি বিচারপতি KM হাসানের বয়সটা বাড়ানো হয়েছে, মানে বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে। সামান্য ভুলটা আমি এই জন্য বলছি যে ওই সময় যদি বিচারপতিদের বয়সটা না বাড়িয়ে ওর সাথে সরকারি সকল কর্মচারীদের বয়সটা একসাথে বাড়ানো হতো, তখন কিন্তু গভর্নমেন্টের ইন্টেনশন যে KM হাসান এটা কিন্তু বোঝা যেত না। কিন্তু শুধু বিচারপতিদের বয়স বাড়ানোর কারণে ইন্টেনশনটা বোঝা গেছে, যেটাকে ক্যাশ করে আওয়ামী লীগ আন্দোলন করেছে এবং সেটার প্রেক্ষিতে 111-এর জন্ম হয়েছে। তো এখন প্রশ্নটা হলো যে এখন জনাব বদিউল আলম মজুমদার যেটা বললেন যে বল এখন মানে সংসদে, এখন 2/3 মেজরিটির সংসদ যখন এখন বিএনপির, তো এখন এরকম কোনো আরেকটা সামান্য ভুল অথবা অসামান্য ভুল, এরকম কোনো ভুলের ফাঁদে যেন না পড়ে। যদি পড়ে তখন আবার কিন্তু এরকম কোনো কিছু যদি হয়ে যায়, তখন বিএনপির গণতন্ত্রের যে অর্জন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের যে অর্জন, বেগম জিয়ার যে ত্যাগ বাংলাদেশের এই গণতন্ত্রের জন্য, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য, আপনার যদি 111-এর জন্ম না হতো তখন তো এই 24 পর্যন্ত ফ্যাসিস্টের জন্ম হতো না। 24 পর্যন্ত ফ্যাসিস্টের জন্ম না হলে ছাত্র জনতার আন্দোলনে এতগুলা মানুষ মারা যেত না। এটার মূল কারণ তো হলো ওইটা। এখন এই পর্যায়ে এসে বর্তমান সরকারকে এবং বর্তমান সরকার এবং বিরোধী দলের যারাই পার্লামেন্টে আছে তাদেরকে অন্তত খুব সাবধানে আগাতে হবে যে কোনো কারণে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন নিয়ে এটা প্রধান বিচারপতি হবেন নাকি সিভিল সোসাইটির কে হবেন নাকি অন্য কেউ হবেন, এই জায়গাটা যাতে কোনো প্রশ্ন তৈরি করতে না পারে। কিন্তু সেই প্রশ্ন তৈরির সুযোগ কি থেকে গেল না? আমি ডক্টর বদিউল আলম মজুমদার প্রশ্ন থেকে গেছে তো, কারণ এখন পর্যন্ত আপনার 2টা রায় আছে যেটা ডক্টর মজুমদার বললেন। একটা হলো ত্রয়োদশ সংশোধনীর যে আপিলের রিভিউ, ওই জায়গায় আছে যে আপনাকে আগের জায়গায় ফিরে যেতে হবে। আবার গতকাল যেটা হয়েছে এটার মধ্যে আছে যে সংসদ বহাল রেখে আপনার তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যেটাই বলেন এটা হইতে পারে। তো 2টা তো এখনো কন্ট্রাডিকশন আছে। তো আমি যদি ওই রিভিউতে যাই, ত্রয়োদশের রিভিউতে যাই আর এটাতে যাই, তখন এই 2টা মিলে যেটা আপনার আইনমন্ত্রী গতকাল বলেছেন যে আমরা সংসদের মধ্যে বসে একটা সংবিধান সংশোধন করার মধ্যে একটা কমিটি করে তারপরে আমরা এটাকে
কি করা যায় সেটা করব। জি, তাহলে আমাকে একটু সময় দেন। আমি একের সঙ্গে ডক্টর বদিউল আলম মজুমদার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। ডক্টর মজুমদার, আমি জাস্ট 2 থেকে 3 মিনিট একটা বিরতি নিব, তারপর ফিরে এসে মঞ্জুল ইসলাম এবং ডক্টর জাহেদ ইকবাল যে প্রসঙ্গটি তুলছিলেন যে এই যে বাতিল হলো, এর মধ্যে তো আরও বেশ কিছু 54টার মতো বিষয় রয়েছে। জাতির পিতার স্বীকৃতি বলেন, 26শে মার্চের ভাষণ বলেন, 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বলেন, সেগুলোর বিষয় আসলে কি? সেগুলো কি পলিটিক্যাল কোশ্চিন বলেই কি সেটা আদালতের দিকে ছুটে গেল কিনা? এক, পাশাপাশি এটাও একটু নিশ্চয়ই যোগ করবেন যে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনটা কি হবে? আদালতের ডিরেকশন এলো না, ফলে আপনি মনে করছেন সেটা আবার সংসদের দিকে বল গেল। আবার একটি দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা দলীয় প্রভাব যুক্ত তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোর জন্য এটা হলো কিনা, আমি একটু বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো। আমাকে একটু সময় দিবেন, আমি নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমার আমন্ত্রণ নির্বাচিত খবরে। ডক্টর বদিউল আলম মজুমদার, বিরতির আগে যে প্রশ্ন দুটি জানতে চেয়েছিলাম ছোট্ট করে একটু নিশ্চয়ই বলবেন যে আসলে আমার প্রায় 54টার মতো সংযোজন, পরিমার্জন, প্রতিস্থাপন আনা হয়েছিল যে এই সংশোধনীতে, সেটা বাতিল হয়ে যাওয়ার ফলে অনেকগুলো প্রশ্ন আসলে সেগুলোর ফলাফল কি দাঁড়াবে? ধরেন জাতির পিতা সাংবিধানিক স্বীকৃতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার এই বিষয়গুলো যখন এসেছিল, জাতীয় 4 মূলনীতি, পাশাপাশি নারী আসন 45 থেকে 50-এ যাওয়া, 7ই মার্চের ভাষণ, 26শে মার্চের স্বাধীনতা ঘোষণাপত্র অন্তর্ভুক্ত, এই বিষয়গুলোর এখন কি হবে? এগুলো সব সংসদের উপরে নির্ভর করছে। এগুলো সংসদকে সিদ্ধান্ত দিতে হবে। আদালত এটা রাজনীতিবিদদের উপর ছেড়ে দিয়েছেন, আমাদের সংসদের উপর ছেড়ে দিয়েছেন। বস্তুত আমার একটা আর্গুমেন্ট ছিল, আমার ওই বইতে আমি আর্গুমেন্ট করেছি, পুরো বিষয়টাই একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। ইটস এ ডক্ট্রিন, যেটা আমেরিকা থেকে উৎপত্তি হয়েছিল, যে রাজনীতিবিদরা তাদের প্রজ্ঞা অভিজ্ঞতার ভিত্তিতে কতগুলো সিদ্ধান্ত নেয়, এগুলো যদি সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক না হয় তাহলে আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত না। এবং আমার ওই যে আর্গুমেন্ট ছিল যে এই পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো আমাদের গণতন্ত্রকে সুসংগত করার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছে। আদালত এ ব্যাপারে যে হস্তক্ষেপ করাই উচিত হয়নি। যদিও ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব হাইকোর্টে কিন্তু 2টা বেঞ্চে, একটা বৃহত্তর বেঞ্চে, একটা 2 জনের বেঞ্চে এটা রায় হয়েছিল, এবং উভয় বেঞ্চে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু ওই যে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে 4-3 4জন এর বিপক্ষে রায় দিয়েছে এবং 3 জন পক্ষে রায় দিয়েছে। তো বিপক্ষেই জয়ী হয়েছে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে। এবং এটাতে তাদের ওই যে অংশ, তাদের এ ব্যাপারে হস্তক্ষেপ করাই উচিত হয়নি, বিকজ ইটস এ পলিটিক্যাল কোয়েশ্চেন। তো এখন ওই যে আপনি যে সকল বিষয়গুলো, এখন সেই সকল বিষয়গুলো আমাদের রাজনীতিবিদদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তারাই এই যে তাদের রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা, এবং তারা জনগণের সরাসরি প্রতিনিধি, তাদেরকে এইসব বিষয়গুলোতে ওই যে সিদ্ধান্ত দিতে হবে। আপনি আগে আরেকটা প্রশ্ন করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে অগণতান্ত্রিক, এটা তো নির্বাচিত নয়, অতএব ইনফ্যাক্ট এই যে খায়রুল হকের ওই যে 4 জনের এটা একটা জোরালো ছিল, যুক্তি ছিল, এটা অনির্বাচিত এবং এটা গণতান্ত্রিক নয়। কিন্তু আমি যে আর্গুমেন্টটা দিয়েছিলাম, যেটা আমার বইতে, সেটা হলো এই যারা তত্ত্বাবধায়ক সরকারের সাথে যুক্ত হন তারা উপদেষ্টা হন। কার উপদেষ্টা? রাষ্ট্রপতির উপদেষ্টা। এবং রাষ্ট্রপতি তখন দায়িত্বে, এবং রাষ্ট্রপতি একজন নির্বাচিত। তো এরা রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে তারা দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি তখন এই যে দায়িত্বে থাকেন এবং তিনি নির্বাচিত। তো এই অনেকগুলো যুক্তি আছে যেগুলো তুলে ধরেছি, এবং যার ফলে ওই যে রিভিউতে আমরা প্রতিকার পেয়েছি যে আপিল বিভাগ যদিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে, যদিও খায়রুল হক তার রায় বদলিয়ে দিয়েছিলেন। ওই যে 2 টার্মের যেই বিষয়টা, সেটা তিনি পরবর্তীতে এটা বিলুপ্ত করে দিয়েছেন। ওই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, খায়রুল হক তার পরবর্তীতে চূড়ান্ত নয়, বিস্তৃত রায় একটাই রায় হয়, যে শর্ট অর্ডারটা হয়েছিল 10ই মে 2010 সালে, ওটাই রায়। ওটার বিস্তৃত রায় হয়েছিল আমার যতটুকু মনে পড়ে 18 মাস পরে, কিন্তু ওখানে তিনি বদলিয়ে দিয়েছেন, এবং ইটস এ ফ্রড অন দ্য কোর্ট।
এবং এটা একটা অপরাধ। তার জন্য তাকে বিচারের আওতায় আনা যেতে পারে, কিন্তু এই অনেক রকম এই যে কি অস্বাভাবিক ঘটনা ঘটেছে তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে যেমন এই যে যেই কমিটি, যেই পার্লামেন্টারি কমিটি যেই সুপারিশ করেছে, এরপর 3 জন প্রধানমন্ত্রী তো এটা নাকচ করে দিয়েছে। তারপরে এই 3 জন বসে এটা ঠিক করেছে, যেই সুরঞ্জিত সেনগুপ্ত, তারপরে ওই যে প্রয়াত সহপ্রধান যিনি প্রধান ছিলেন সাজেদা চৌধুরী, আর সাবেক প্রধানমন্ত্রী, 3 জন মিলে এটা ঠিক করেছেন। এবং তোফায়েল আহমদ, আমার বইতে কোটেশন আছে, তিনি উষ্মা প্রকাশ করেছেন যে আপনারাই তো 3 জনই ঠিক করেছেন, আমাদেরকে জিজ্ঞেস করার দরকার নেই। তো এইরকম অনেক কিছু ঘটেছে তখন। তো কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যেই আর্গুমেন্টটা হলো, আমাদের ওই আপিলেট ডিভিশনে কিন্তু আমার যতটুকু মনে পড়ে 8 জন অ্যামিকাস করেছিলেন। 7 জনই কিন্তু বলেছেন যে সাময়িকভাবে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা থাকলো না, কিন্তু রাষ্ট্রপতি তো আছে, কিন্তু আমাদের বৃহত্তর আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে অব্যাহত রাখার জন্য, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে অব্যাহত রাখার জন্য মাহমুদুল ইসলাম সহ আমাদের অত্যন্ত এই যে বিজ্ঞ আইনজীবীরা, তারা এর পক্ষে জোরালো যুক্তি দিয়েছেন। শুধুমাত্র একজন, আজমাল হোসেন কিউসি, আজমাল হোসেন তো বোধ হয় কিউসি, উনি মৃদুভাবে এর বিরোধিতা করেছেন, একবারে জোরালোভাবে বিরোধিতা করেন না, কিন্তু বিচারপতি খায়রুল হক এবং তার 3 জন সহযোগী তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়েছেন। এবং এটার মাধ্যমে যত অঘটন ঘটেছে, আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হওয়া, আমাদের ভোটাধিকার হরণ, এরপরে এতগুলো প্রাণহানি, গণ অভ্যুত্থান ইত্যাদি, এই সিদ্ধান্ত এবং আমাদের প্রধানমন্ত্রীর, একটা সাবেক প্রধানমন্ত্রীর সেই অপব্যাখ্যা, এর কারণেই ঘটেছে দুর্ভাগ্যবশত। অসংখ্য ধন্যবাদ বদিউল আলম মজুমদার, আপনাকে এই অংশ থেকে আমরা একটু বিদায় জানাতে চাই। আপনার মন্তব্য এবং আপনাদের সময় দেওয়ার জন্য অসংখ্য আবার ধন্যবাদ। মঞ্জুর ইসলাম, যদি ছোট্ট করে একটু ব্যাখ্যা করতেন, উনি যেটা বলছিলেন, পাশাপাশি এটাও যে তিনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নানান কিছু হয়েছে, এটাও তো সত্য যে ধরেন 111-এর তত্ত্বাবধায়ক সরকার, সেটাও তো একটা উদাহরণ হিসেবে আসতো যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রসঙ্গে, যে সেটাও তো এটা 3 মাসের জায়গায় 2 বছর সাস্টেন করেছিল এবং 2 নেত্রীকে কি পরিমাণ ভোগান্তি গিয়েছিল। এটা ধরেন যখন যারা ক্ষমতায় আসে তত্ত্বাবধায়ক সরকারের, আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত জাস্টিস শাহাবুদ্দিন ছাড়া কেউ নিজের প্রতি বা নিজের দায়িত্বের প্রতি জাস্টিস করেন নাই। 3 মাসের জন্য এসে জাস্টিস শাহাবুদ্দিন কিন্তু 3 মাসের আগে নির্বাচন দিয়ে চলে গেছেন। শুধু চলে যাননি, তিনি আবার শপথে চলে গেছেন। তিনি চাইলে কিন্তু থাকতে পারতেন। অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেই 111টা হলো, তারা তো যে বাংলাদেশে টোটাল ব্যবস্থাটা ধ্বংস করে দিয়ে গেছে। তারপরে এই আমাদের 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শৃঙ্খলার, সকল কাঠামো ধ্বংস করার অতীতের যত রেকর্ড আছে, সকল রেকর্ড তারা ভঙ্গ করে দিয়েছে। এখন এই বর্তমান সরকার সেই ধ্বংসস্তূপের উপর বসে 5 মাসের সরকার দেশ চালাচ্ছে। এর মধ্যে এটা কিন্তু একটা সুখবর যে আমাদের গণতন্ত্রের পথ সুগম করার জন্য এবং আগামী নির্বাচন কিভাবে হবে সেটার একটা দিক নির্দেশনা এখন থেকেই পাওয়ার জন্য এইটা আদালতের মাধ্যমে একটা সুখবর আমাদের মধ্যে আসবে। রাইট, সেক্ষেত্রে আবার তো দেখছিলাম যে মানে খায়রুল হকের আর্গুমেন্টের জায়গাটাই তো ছিল এরকম, বা তার জাজমেন্টের যে এসেন্সি ছিল যে আসলে অনির্বাচিত সরকারের হাতে, যারা অনির্বাচিত ব্যক্তি আছে তাদের হাতে দিয়ে রাষ্ট্র পরিচালনা, সেটা তো একটা গণতান্ত্রিক। ওই সময় আমার মনে আছে ওই যে সাজেদা চৌধুরীর নেতৃত্বে যে কমিটিটা হয়েছে, তারা যখন রিপোর্টটা নিয়ে গেছে, তখন আমি ওইখানে যারা উপস্থিত ছিলেন তাদের একজনের বক্তব্যতে আমি জেনেছি, তারা বলেছিলেন যে রাখেন এইসব রিপোর্ট, আমি যেটা বলি সেটা শোনেন, আপনারা এখন এই রিপোর্ট রাখেন, বলবেন যে এই আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে। এবং ওইখান থেকে বেরিয়ে সবাই বলতেছে তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করে দিয়েছে, আমার কিছু করার নাই। এই বলতে বলতে এরপরে যেটা ডক্টর মজুমদার বললেন যে খায়রুল হক তখন পূর্ণাঙ্গ রায় যখন দিলেন, তখন ওই জিনিসটা বাতিল করে দিলেন।
এখন এই অবস্থা থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন, এই কনসেপ্টটার প্রতি মানুষের যে একটা ভয় জেগে গেল যে একবার এসে মঈনরা এরকম অত্যাচার করলো দেশের মধ্যে, আবার প্রফেসর ইউনূস এসে এরকম একটা অবস্থা তৈরি করলো। এই অবস্থার মধ্যে একটা সুনির্দিষ্ট একটা কিছু হওয়া দরকার। এই ত্রয়োদশ সংশোধনী এবং পঞ্চদশ সংশোধনীর যে আদালতের রায়, এই রায় নিয়ে সুনির্দিষ্টভাবে এবং টেকসই একটা সিদ্ধান্ত বর্তমান সংসদের মধ্যে হওয়া দরকার। যে আমি এর বিরতি নেই, বিরতির পর ফিরে এসে ডক্টর জাহিদ ইকবাল আপনার কাছে জানার চেষ্টা করবো এই বিষয়ে আপনার মন্তব্য, এবং একই সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার একটি দাবি বা মন্তব্য বা প্রসঙ্গ এনেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই প্রসঙ্গটাও এই আলোচনার টেবিলে আনতে চাই। আমাকে একটু সময় দেবেন, আমি বিরতি নেই, ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে ডক্টর কাজী জাহেদ ইকবাল। যেই প্রসঙ্গটি বা যেই বিষয়টিকে আপনার সামনে রেখেছিলাম, পাশাপাশি আপনি নিজেরা যোগ করেছেন যে 18তম সংশোধনীটা প্রয়োজন, কি কারণে প্রয়োজন সেটা নিশ্চয়ই এটা ব্যাখ্যা করবেন। পাশাপাশি এতক্ষণ যে আলোচনাগুলোর মধ্য দিয়ে আমরা এগুলাম, সেখান থেকে আপনার নির্যাস কি পেলেন? আমি একটা ছোট্ট বিষয় খালি বলি, যেহেতু এই বিষয়ে সব কথাই তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সব কথাই প্রায় আলোচিত হয়েছে, সবগুলো বিষয় এসেছে, একটা ছোট্ট জায়গা শুধু যোগ করে দিই। সেটা হলো আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে অনির্বাচিত কথাটা বারে বারে ঘুরে ঘুরে আসছে, এইটা আসলে ঠিক এইভাবে ব্যাখ্যা করার বিষয় না। কারণ হলো কনস্টিটিউশনের বেসিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মূল একটা হলো ডেমোক্রেসি। যদি ডেমোক্রেসি না থাকে, সুষ্ঠুভাবে রান না করে, তাহলে তো আপনার আলটিমেটলি অন্য কিছু থাকবে না। সেটা তো আমরা দেখেছি, এই এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের অলরেডি হয়েছে। তো এইরকম একটা প্রেক্ষাপটে আপনাকে ডেমোক্রেসিকে রান করাতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন লাগবে। তো এই ব্যাপারটাকে যদি আপনি সেন্টারে রাখেন, তাহলে আপনাকে ওই সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য যে মেকানিজম দরকার হবে, সেই মেকানিজমই আপনাকে নিতে হবে। এবং সে আমার প্রশ্ন উঠবে, ধরেন নির্বাচিত ব্যক্তিরাই নির্বাচনী সিস্টেমটা যদি ঠিক করতে না পারেন, তাহলে অনির্বাচিত ব্যক্তিরা এসে আপনার নির্বাচনী সিস্টেম আমরা একটা কথা হয়তো বলতে পারি না। সেটা তো আপনার ধরেন আমাদের যারা এই ইলেকশনের দায়িত্ব মূল পালন করেন, আমাদের ইলেকশন কমিশন, সেটাও তো অনির্বাচিত লোক দিয়েই গঠিত হয়। তো সুতরাং আপনার মূল ইস্যুসটা হলো যে ইলেকশন সুষ্ঠু হচ্ছে কিনা, নির্বাচন সুষ্ঠু হতে হবে গণতন্ত্রের স্বার্থে, এবং আপনার যে সাংবিধানিক শাসন, সেই সাংবিধানিক শাসন যদি সুষ্ঠুভাবে চালাইতে হয়, তাহলে আপনাকে একটা পরিষ্কার নির্বাচন এবং গণতন্ত্রের সুন্দর যাত্রা থাকতে হবে। তো সেটা এনশিওর করার জন্য যদি তত্ত্বাবধায়ক সরকার লাগে, সেটা আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে বৃহত্তর অর্থে গণতন্ত্র যে সংবিধানের বেসিক পিলার বা স্ট্রাকচার হিসাবে চিহ্নিত হয়, এটা ওইটার অংশ হিসাবে থাকবে। এটাকে আপনি ঠিক না মানে পিসমিল আকারে বা ওইখান থেকে বের করে নিয়ে এসে শুধু অনির্বাচিত সরকার বললে হবে না। এটাকে আপনি দেখবেন গণতন্ত্রের সুষ্ঠু যাত্রার ক্ষেত্রে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, তার অংশ হিসাবে। জি, তাহলে এই ফাঁকে আমরা বরং যে প্রসঙ্গটিকে আনতে চাই আলোচনায়, যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গটি আজকে আবারও এনেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি কি বলেছেন একটু শুনে নিন। বন্দি বিনিময় চুক্তির আওতায় বা একজন আসামিকে যখন ফেরত আনা হয়, সেই যেই প্রোটোকল আছে, যে নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে। এবং সেটাই তো মনে হয় বাংলাদেশের জনগণ চায়, যে এখানে যে অন্যায়গুলো হয়েছে, যেই দুর্নীতি হয়েছে, খুন গুম হয়েছে, সেগুলোর একটি সুষ্ঠু স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে। আমরা শুনছিলাম ডক্টর কাজী জাহেদ ইকবাল, যেভাবে মানে ধরেন মন্ত্রী যে বলেন, আসলে বিষয়টি কতটা সহজ। প্রধানমন্ত্রীর তো লাল পাসপোর্ট থেকে অনেক কিছু বাতিল হয়ে গেছে। না, এইটাতে আপনি ধরেন যদি আমি লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এটা তো পলিটিক্যাল রিটোরিক নানানভাবে থাকে, রাজনীতিবিদরা তাদের মতো করে বলেন, রাষ্ট্রের পলিসি থাকে, সরকারের পলিসি থাকে, সেটা থাকে। কিন্তু আপনি যদি লিগাল জায়গাটা থেকে বলেন, তাহলে আপনার এটার প্রসিডিওর হলো দুটো রাষ্ট্রের মধ্যে যদি বন্দি বিনিময় চুক্তি থাকে, আমি যতদূর জানি বাংলাদেশের সাথে এর আগে বন্দি বিনিময় হয়েছে ভারতের, তো সুতরাং এই ট্র্যাডিশন আছে। তো সুতরাং কোনো ব্যক্তি বিশেষ বা একাধিক ব্যক্তি যেটি হোক, আপনার যদি বিচারের প্রশ্ন আসে, তাহলে আপনার শাস্তি হয়ে যাওয়াটা বিষয় না। শাস্তি ছাড়াও যদি এলিগেশন আসে, বিচার চলমান থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দুটো রাষ্ট্রের মধ্যে আপনার ইন্টারন্যাশনাল ল অনুসারে যদি এক্সট্রাডিশন চুক্তি থাকে,
তাহলে এক্সট্রাডিশন হতে পারে। এটা হচ্ছে প্রথম কথা আইনগত জায়গা থেকে। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেইটা বেসিক্যালি দুই রাষ্ট্রের আপনার ফরেন পলিসি বলেন বা যে আন্তর্জাতিক রাজনীতির যে চেহারা আমরা বলি বা সম্পর্কের যে জায়গাগুলো আছে ওটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ যদি দুটো রাষ্ট্রের মধ্যে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে তো এটা ঘটতেই পারে, লিগালি কোনো বার নেই, লিগালি এটা পসিবল। তো সুতরাং বাংলাদেশের যেটা বিষয় সেটা হলো যে নেগোশিয়েট করা আর কি ইস্যুটা। এখন যদি সফল নেগোসিয়েশন হয় তাহলে তো লিগালি এটা পসিবলই। তো সেই কারণেই আসলে যতটা না এটা লিগাল ইস্যু তার থেকে বেশি এটা আপনার দুই দেশের আন্ডারস্ট্যান্ডিং বা আপনার সম্পর্কের ইস্যু। সুতরাং দেখা যাক যে এই জায়গাটাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে যে আপনার দেন দরবার করা যেটাকে আমরা বলি, সেই জায়গাটাতে আসলে কতটা সফলতা দেখান বা কি হবে। সেক্ষেত্রে মঞ্জুরুল ইসলাম, নামটি যখন শেখ হাসিনা এবং দেশটি যখন ভারত, তখন এই ধরনের বন্দি প্রত্যার্পণ চুক্তি কিংবা শেখ হাসিনার সাথে অন্যান্য বন্দির তুলনা বিষয়টাকে কেমন হবে আসলে? প্রতিমন্ত্রী যেটা বলেছেন তিনি তার অবস্থান থেকে প্রতিমন্ত্রীর চেয়ারে বসে এর বাইরে তিনি বলতে পারেন না, বলার সুযোগও নাই। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের গেস্ট হিসাবে ভারতে আছে। গেস্ট না বলে যদি আমি আরেকটু বাড়িয়ে বলি, ভারতের মানুষ হিসাবে ভারতে আছে। ভারতের মানুষ বলতে ভারতের মানুষ হলো বাংলাদেশের রাজনীতিতে ভারত একমাত্র শেখ ফ্যামিলিকে, শেখ মুজিবকে, শেখ হাসিনাকেই এবং আওয়ামী লীগকেই তাদের দল, তাদের লোক মনে করে এই পর্যন্ত 55-56 বছরের আমাদের ইতিহাসে। তো তাদের লোক, তারা ভারত তাদের নিজেদের আশ্রয়ে নিয়ে গেছে। সুতরাং তারা যখন মনে করবে তার এখানে আসা উচিত ঠিক তখনই এইখানে পাঠাবে। অতীতের অভিজ্ঞতা দেখেন যে শেখ হাসিনা যখন 1981 সনে বাংলাদেশে আসেন, শেখ হাসিনা কিন্তু নিজে নিজে আসেন নাই, ভারত পাঠিয়েছে বলে আসছেন। এবং তারপরের দুঃখজনক বিষয় দেখেন, কোনো এজেন্ডা ছাড়া কিন্তু ভারত পাঠায় নাই 1981 সনে। 17 তারিখে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন, তার 13 দিনের মাথায় মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুন হলেন। সুতরাং এই শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে আবার যখন হবে, ভারত যখন পরবর্তী কোনো এজেন্ডা ঠিক, যতক্ষণ পর্যন্ত পরবর্তী এজেন্ডা ঠিক করতে না পারবে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে। বাংলাদেশের বিচারে শেখ হাসিনার বিচার হবে, বাংলাদেশের কারাগারে শেখ হাসিনাকে নেওয়া হবে, সেটা ভাবার কোনো কারণ নেই। তার মানে আপনি রাজনৈতিক তর্ক উস্কে দেওয়ার জন্য আসলে এই ধরনের এটা হলো প্রাসঙ্গিক একটা আলোচনা আছে, আলোচনাটা করা। ওকে, আমি এই ফাঁকে বরং কিছু অনলাইন সাজিয়ে নিই এবং সেখান থেকেও চেষ্টা করব কিছু কিছু মন্তব্য আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এখন আমরা দেখছি প্রথম আলোর একেবারেই যে সর্বশেষ আপডেট, সেখানে বলছেন শেখ হাসিনার বক্তব্য এখন প্রাসঙ্গিক না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন যে দেশে ফেরার সংক্রান্ত এনডিটিভি টেলিভিশনকে মেইলে, ফলে তিনি যেটা মনে করছেন আসলে কি তিনি অপ্রাসঙ্গিক হয়ে গেলেন? হ্যাঁ, কারণ বাংলাদেশের আদালতের একটা রায় কিন্তু আছে যে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের আদালতে বাংলাদেশের গণমাধ্যমে বা কোথাও প্রচার করা যাবে না, এরকম একটা রায় কিন্তু আছে। যেহেতু এটা প্রচার করা যাবে না, এর আগে কিন্তু শেখ হাসিনার আমলেও এরকম একটা রায় ছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। একই ঘটনা এবারও হয়েছে। তো যে যার বক্তব্য প্রচার করা যাবে না সে তো অপ্রাসঙ্গিক হওয়াটা স্বাভাবিক, প্রাসঙ্গিক তো হওয়া স্বাভাবিক না। তিনি কোথায় বলেছেন? ভারতে বলেছেন। ভারতে সেটা প্রাসঙ্গিক, কিন্তু বাংলাদেশে সেটা প্রাসঙ্গিক না। ফলে কি দুটো উদাহরণে যে দিলেন সে দুটো উদাহরণই কি সুখকর উদাহরণ? যদি তারেক রহমানের কথাও বলেন, ইভেন শেখ হাসিনার কথা বলেন, তাদের বক্তব্য সুখকর বিষয়টা না। তারেক রহমানের বেলায় যেটা করা হয়েছে সেটা ইনজাস্টিস করা হয়েছে। তারেক রহমান এমন কোনো রাজনীতি করেন নাই যার বক্তব্য, যাকে এখান থেকে লিখিত দিয়ে আন্ডারটেকিং দিয়ে বিদেশে যেতে হয়েছে প্রাণ বাঁচানোর জন্য। উনি যদি ওই সময় বিদেশে না যেতেন, তারেক রহমান যদি বিদেশে না যেতেন, খালেদা জিয়া যদি ওই সময়ে 2 সন্তানের জীবন বাঁচানোর জন্য কৌশল অবলম্বন না করতেন, 2 সন্তানকেই বাংলাদেশে হারাতে হতো। তিনি 2 সন্তানকে রক্ষা করার জন্য, দেশবাসীকে রক্ষা করার জন্য, নির্যাতন থেকে দেশবাসীকে, নেতাকর্মীদের বাঁচানোর জন্য সে উদ্যোগ নিয়েছিলেন। সেটার উপর অন্যায় করা হয়েছে, কিন্তু তিনি শেখ হাসিনা যেটা করেছেন সেটা তো হাজার হাজার মানুষকে খুন করেছেন। খুন করার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তারেক রহমান তো খুনি ছিলেন না, শেখ হাসিনা তো খুনি। জি, আমার পরের অনলাইনটা দেখি। পরের অনলাইনটা বিবিসি বলছে আত্মরক্ষায় প্রস্তুত ইরান, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাকচি। বৃষ্টি, পাহাড় ধসে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল, সাজেকে আটকে আছে কয়েকশো পর্যটক। পরের অনলাইনটি দেখি। পরের অনলাইনটি আছে যুগান্তর প্রথম অংশে একেবারেই বিশ্বকাপের খবর। এছাড়া প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্ত কমিটি গঠন আছে। সংসদে উচ্চ স্বরে কথা বলায় ডেপুটি স্পিকারের উষ্মা প্রকাশ। হাসিনাকে ফেরাতে ভারত সহযোগিতা করছে কিনা যা বললেন প্রতিমন্ত্রী, সেই প্রসঙ্গ দেখছিলাম খবর। এবং সর্বশেষ আরেকটি অনলাইন আছে, সেটি দেখে আমি আসলে শেষ করতে চাই। সেখানে দেখছি সমকাল, তারও একটা বড় অংশ জুড়ে রয়েছে বিশ্বকাপের খবর। এছাড়াও রয়েছে 7 জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী লাখো মানুষ, আর শেখ হাসিনার প্রসঙ্গে আবারও সেই সামাবাদের মন্তব্যটি। যাই হোক, এই ছিল আপডেট। আর নতুন করে কোনো মন্তব্য জানতে পাওয়ার সময় আপাতত আমার হাতে নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর কাজী জাহেদ ইকবাল এবং একই সঙ্গে মঞ্জুল ইসলাম। আপনারা আপনাদের মূল্যবান সময় ও মন্তব্য জানিয়েছিলেন। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।